এর যে কনক্লুশন পোর্শনটা, সেই কনক্লুশন পোর্শনে কি কি বলা হয়েছে, তারপরে আমি রায়ের কোথায় কি আছে সেটা আমি মেনশন করে দেবো নিশ্চিতভাবে। প্রথমে আমরা যাই হচ্ছে কনক্লুশন পোর্শনে। এখানে প্যারাগ্রাফ নাম্বার 45 থেকেই কনক্লুশন পোর্শন শুরু হচ্ছে। প্রথমে প্যারাগ্রাফ 5 এ কি বলছে যে প্রথম নির্দেশটা হচ্ছে টেন্টেড ক্যান্ডিডেটদের জন্য, যারা এবার তাহলে অনেকের মনে প্রশ্ন আসছে, যদি টেন্টেড ক্যান্ডিডেট চিহ্নিতই হয়ে যায় তাহলে কেন পুরো সিলেকশন প্রসেসের বাতিলের প্রশ্ন আসলো? এই কারণে আসলো বাতিলের প্রশ্ন যে টেন্টেড ক্যান্ডিডেট হচ্ছে চিহ্নিত হয়েছে, যারা টেন্টেড ক্যান্ডিডেট তাদের কথা বলা হয়েছে, তাদের প্রতি এই টেন্টেড ক্যান্ডিডেটের প্রতি যে নির্দেশ সেটা হচ্ছে প্যারাগ্রাফ 45 এ বলা আছে। কিন্তু প্যারাগ্রাফ 46 এ যখন আমরা যাই তখন কিন্তু যারা নন টেন্টেড ক্যান্ডিডেট, সো কল নন টেন্টেড ক্যান্ডিডেট, তাদের কথা বলা আছে। এই নন টেন্টেড ক্যান্ডিডেটের মধ্যে যে কোনো টেন্টেড ক্যান্ডিডেট নেই সেটা কিন্তু নিশ্চিতভাবে কোনো অথরিটি বলতে পারেনি। তাই জন্যই আজকে সুপ্রিম কোর্ট এই রায় দিতে বাধ্য হয়েছে। যদি সেখানে সুপ্রিম কোর্ট নির্দিষ্ট করে সুপ্রিম কোর্টে এসএসসি বা স্টেট বা যারা আর্টিকেল 12, বারবার আমরা এই কথা বলেছি, আর্টিকেল 12 অথরিটি পারে একমাত্র সেগ্রিগেশন করতে, কোনো প্রাইভেট অথরিটি বা কোনো অ্যাডভোকেটের সেই ক্ষমতা নেই যে তারা সেই সেগ্রিগেশন প্রসেসটা করে দেবে। কিন্তু এখানে রায়তে বারবার বলা হয়েছে নন কোঅপারেশন, ক্যামাফ্লোজ করেছে একাধিকবার, তারা বিভিন্ন রকম ভাবে কভার আপ করার চেষ্টা করেছে, তারা যারা দুর্নীতিগ্রস্ত তাদেরকে বাঁচানোর চেষ্টা করেছে। সোজা বাংলা ভাষায় বললে যেটা বলা যায় যে যারা কিনা দুর্নীতি করে চাকরি পেয়েছে তাদেরকে বাঁচানোর জন্য আজকে এই দুর্নীতিগ্রস্ত লোকজন যারা নয় তাদেরকে আজকে এই শাস্তির মুখে ফেলে দেওয়া। যদি এই টেন্টেড ক্যান্ডিডেটকে চিহ্নিতকরণ কমপ্লিট হয়ে যেত, এই প্রসেসটা যদি কমপ্লিট হয়ে যেত, তাহলে কিন্তু শুধুমাত্র টেন্টেড ক্যান্ডিডেটদের বাদ দিলেই, যারা নন টেন্টেড ক্যান্ডিডেট আছে তাদেরকে রেখে দিলেই কিন্তু হয়ে যেত। তাহলে কিন্তু যারা যোগ্য তারা কিন্তু এইভাবে ডিপ্রাইভ হতো। মানে এটা 45 এ রয়েছে। 45 এ ডিরেকশন হচ্ছে যে যারা টেন্টেড ক্যান্ডিডেট তাদের প্রতি কি নির্দেশ, তাদের প্রতি নির্দেশ হচ্ছে তারা হাইকোর্টের যে নির্দেশ ছিল যে তাদের স্যালারি ফেরত দিতে হবে উইথ ইন্টারেস্ট, সেই নির্দেশটাই কিন্তু বহাল রেখেছে এবং টেন্টেড ক্যান্ডিডেটরা কিন্তু পরবর্তী যে সিলেকশন প্রসেস হবে সেখানে বসতে পারবে না। এটা সম্পূর্ণভাবে প্যারাগ্রাফ 45 এ ক্লিয়ার ভাবে বলে দেওয়া হয়েছে। তারপরে আসি প্যারাগ্রাফ 46 এ। এখানে বলছে আনটেন্টেড ক্যান্ডিডেটের জন্য কি কি নির্দেশ আছে। সেখানে বলছে যে যেহেতু এখানে কিন্তু এক্সপ্লেনেশন দেওয়া হয়েছে যে কেন পুরো সিলেকশন প্রসেসটা বাতিল করা হলো। সেখানে কিন্তু বলা হয়েছে আমাদের সংবিধানের যে অনুচ্ছেদ 14 এবং অনুচ্ছেদ 16 যেখানে উল্লেখ করা আছে সেটার কথা উল্লেখ করে কিন্তু বলা হয়েছে যেহেতু এই সিলেকশন প্রসেসটা পুরোটাই ফ্রড এবং ভিশিয়েটের উপর হয়েছে তাই জন্য বাতিল করা হয়েছে। সেক্ষেত্রে যারা টেন্টেড নন ক্যান্ডিডেট নয় তাদের ক্ষেত্রে কিছু রিলিফ দেওয়া হয়েছে, যেমন তাদের স্যালারিটা, যেমন সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী তাদের কিন্তু আর স্যালারিটা ফেরত দিতে হবে না, তাদের কাছ থেকে কিন্তু তারা যে বেতন হিসাবে যে মাইনেটা পেয়েছে সেটা কিন্তু তাদেরকে ফেরত দিতে হবে না এবং তারা কিন্তু যে পরবর্তী সিলেকশন প্রসেস হবে সেখানে কিন্তু পার্টিসিপেট করতে পারবে, সে কথাও কিন্তু সেখানে বলা হয়েছে। তারপরে আসি প্যারাগ্রাফ 47 এ। এখানে বলা হয়েছে যারা ইন সার্ভিস ক্যান্ডিডেট। এবার অনেকের মনে ধোঁয়াশা আসছে যে ইন সার্ভিস ক্যান্ডিডেট কারা, যে ইন সার্ভিস ক্যান্ডিডেট তো সবাই যারা চাকরি, হ্যাঁ সেটা কি জিনিস অনেকেই সেটা বুঝতে পারছে না। তার জন্য বলে রাখি যে ইন সার্ভিস ক্যান্ডিডেট বলতে এখানে বোঝানো হয়েছে সেই সব ব্যক্তিগণ যারা কিনা এই 2016 সিলেকশন প্রসেসের আগেও চাকরি করতেন। ধরুন কেউ 2010-এ একটি প্রাইমারি টিচার বা হচ্ছে কোনো সেকেন্ডারি টিচার বা কোনো গভর্নমেন্ট চাকরি বা কোনো এন্টিটির মাধ্যমে চাকরি করতেন, সে যখন 2016 সিলেকশন প্রসেসে সিলেক্টেড হলো তখন সেই চাকরিটি ছেড়ে সেই সিলেকশন প্রসেসের যে অ্যাপয়েন্টমেন্ট পেয়েছে সেখানে জয়েন করলো। সেক্ষেত্রে কিন্তু তাদের প্রতি নির্দেশ দিয়েছে যে তারা যে আগে যে পোস্টে চাকরি করত সেই অথরিটির কাছে তারা অ্যাপ্লাই করবে এবং সেই অ্যাপ্লিকেশনটা 3 মাসের মধ্যে তাদেরকে সেই নিয়ে ডিসিশন নেবে। অথরিটি প্রিভিয়াস যে অ্যাপয়েন্টিং অথরিটি ছিল তারা ডিসিশন নেবে এবং তাদের কিন্তু সার্ভিসটা
আবার বহাল করার জন্য বলেছে। পূর্ববর্তী সার্ভিস সিলেকশন, এই 2016 সিলেকশন প্রসেসে যে সার্ভিসটা পেয়েছে সেই সার্ভিসটা নয়, তারা আগে যে চাকরিটি করতেন সেই চাকরিটিতে তাদের পুনর্বহালের জন্য একটি নির্দেশ দেওয়া, মানে 3 মাসের মধ্যে করতে হবে সেটা। হ্যাঁ, সেটা অ্যাপ্লিকেশন করবে, অ্যাপ্লিকেশনে 3 মাসের মধ্যে সেটা কমপ্লিট করতে হবে। ধরুন একজন প্রাইমারি শিক্ষক যে 2005-এ চাকরিটা পেয়েছে, তারপরে বা 10-এ চাকরিটা পেয়েছে, পরবর্তীতে সে নিজের মাইনে বাড়ানোর জন্য হোক বা বাড়ির কাছাকাছি আসার জন্য হোক বা হাই স্কুলে মাস্টারি করার জন্য হোক, যে কারণেই হোক, সে ধরুন এই পরবর্তী সিলেকশন প্রসেসে 2016 যে সিলেকশন প্রসেস সেখানে বসেছে এবং সে সিলেক্টেড হয়েছে। তাহলে কি হয়েছে, তার পূর্ববর্তী যে চাকরিটি ছিল সেটা তাকে স্বাভাবিক নিয়মেই ছাড়তে হয়েছে এবং এই 16 সালের সিলেকশন প্রসেসে যে সার্ভিসটি পেয়েছে সেখানে তাকে জয়েন করতে হয়েছে। সেই ক্ষেত্রগুলোতে এই রিলিফটা দিয়েছে সুপ্রিম কোর্ট এবং এখানে বলেছে যে যদি কারোর সার্ভিস যেহেতু এইটা টার্মিনেশন হয়ে গেল এবং সে সেই সময় ছেড়ে দিয়েছিল, সেক্ষেত্রে কিন্তু সে ফিনান্সিয়াল বা ধরুন সার্ভিস সংক্রান্ত সব বেনিফিট কিন্তু সে পাবে। তার কিন্তু ব্রেক অফ সার্ভিস, মানে ধরুন এই মাঝখানে ধরুন কেউ ধরুন সার্ভিসটা ছেড়েছে, এসএসসি চাকরিতে জয়েন করেছে ধরুন 2018 সালে, তাহলে সে 2018 থেকে 25 সেই ডিপার্টমেন্টে কাজ করতেন না, তাহলে এই মাঝখানে যে গ্যাপটা হয়ে গেল, তাহলে একটা ব্রেক অফ সার্ভিস হওয়ার একটা সম্ভাবনা থাকে। সেক্ষেত্রেও কিন্তু সুপ্রিম কোর্ট স্পষ্ট নির্দেশ দিয়েছে সেই সব ব্যক্তিদের জন্য যারা ইন সার্ভিস ক্যান্ডিডেট ছিল তাদের কিন্তু ব্রেক অফ সার্ভিস হবে না এবং তারা যে কোনো ধরুন ফিনান্সিয়াল বেনিফিট হোক বা ধরুন ইনক্রিমেন্টাল বেনিফিট হোক সেইগুলো কিন্তু তারা পাবে। ইন সার্ভিস ক্যান্ডিডেটদের জন্য এই নির্দেশটা রয়েছে প্যারাগ্রাফ 47। তারপরে আমরা চলে আসি যে সমাদাসের কথা এসছে প্যারাগ্রাফ 48-এ, সেখানে সমাদাসের কথা উল্লেখ হয়েছে। সমাদাসের চাকরিটি কিন্তু হাইকোর্টের ডিভিশন বেঞ্চ বহাল রেখেছিল এই পুরো সিলেকশন প্রসেসে। সমাদাসই একমাত্র ব্যক্তি যার কিনা সার্ভিসটা কিন্তু থেকে গেছিল। সুপ্রিম কোর্টও সেই নির্দেশের ওপরই শিলমোহর দিয়েছে। এখন সমাদাসের চাকরিটা কিন্তু বহাল রেখে দিয়েছে হিউম্যানিটেরিয়ান গ্রাউন্ড দিয়ে। কিন্তু এখানে আরো কথা উল্লেখ করেছে, তার মতন ধরুন আরো যদি কেউ ডিসেবল পার্সন থাকে বা ধরুন স্পেশাল সার্কামস্টেন্সিয়াল যদি কোনো পার্সন থাকে, তার ক্ষেত্রে কিন্তু এই সোমারায় যে বেনিফিটটা সোমারায় পেয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু সেই বেনিফিটটা তাদেরকে দেয়নি। কেন? সেটা জজ সাহেব মনে করেছেন যে সবাইকে যদি দিতে যায় তাহলে সমস্যার সম্মুখীন হতে পারে এবং সেক্ষেত্রে কিন্তু বলা হয়েছে যে লিগাল প্রিন্সিপাল, যে এখানে কিন্তু একদম ক্লিয়ার কাট বলেছে যে কেন, যে এখানে বলে দিয়েছে উই মেক ইট ক্লিয়ার দ্যাট আদার ডিসেবিলিটি ক্যান্ডিডেট উইল নট বি এন্টাইটেল টু দি সেম বেনিফিট, মানে হচ্ছে একই রকম বেনিফিট পাবে না সোমারায়ের মতন, অ্যাজ ইট উড কন্ট্রাডিক্ট লিগাল প্রিন্সিপালস অ্যান্ড দি রুল অফ ল। এই কারণটা কিন্তু এখানে দেখিয়েছে, কারণ এটা লিগাল যে প্রিন্সিপাল আছে এবং রুল অফ ল আছে সেটাকে কন্ট্রাডিক্টরি কোনো স্ট্যান্ড হয়ে যাবে, সেই জন্য সেই রিলিফটা কিন্তু সুপ্রিম কোর্ট তাদেরকে দেয়নি। তাদের ক্ষেত্রে একটা রিলিফ দিয়েছে, সেটা হচ্ছে যেহেতু তারা ডিসেবল পার্সন এবং তাদের স্পেশাল সার্কামস্টেন্সে তাদের হ্যান্ডেল করতে হয় তাদের জীবন জীবিকা নির্বাহ করার জন্য, তাদের দৈনন্দিন জীবন চালানোর জন্য, সেক্ষেত্রে কিন্তু একটা রিলিফ তাদের দিয়েছে যে নতুন যে সিলেকশন প্রসেসটি হবে তার যে অন্তর্বর্তী সময়, ধরুন আজ থেকে 1 মাসের মধ্যে ধরুন একটা সিলেকশন প্রসেস তৈরি হলো, তাহলে ধরুন এই নির্দেশের ফলে সুপ্রিম কোর্টের যে নির্দেশ সেই নির্দেশের ফলে তো ধরুন 26,000 অলমোস্ট 26,000 ক্যান্ডিডেট চাকরিহারা হলেন, তারা তো আর স্যালারি পাবেন না। কিন্তু এক্ষেত্রে যারা ডিসেবল পার্সন আছে তারা কিন্তু অন্তর্বর্তী সময়কালীনটুকু তাদের চাকরি থাকবে এবং তারা কিন্তু স্যালারি পাবে, তারা ওয়েজেসও পাবে এবং তারা কাজও করবে। সেই রিলিফটুকু ডিসেবল পার্সনরা পেয়েছে, সেটা প্যারাগ্রাফ 48-এ ক্লিয়ারলি মেনশন করা আছে। যতদিন না সিলেকশন প্রসেস এবং অ্যাপয়েন্টমেন্ট প্রসিডিউর কমপ্লিট হচ্ছে তারা কিন্তু তাদের ওয়েজেসটা পাবে এবং চাকরি করবে। সেখানে যদি তারা মানে চান্স না পায়, পাস না করে, তখন তাহলে কিছু করার নেই, তাহলে তাকে সেই চাকরিতে বহাল রাখবেন না, সেইটাই নির্দেশ দিয়েছেন সুপ্রিম কোর্ট। এবং প্যারাগ্রাফ 49-এ সুপ্রিম কোর্টের যে রায় আছে একদম লাস্ট
পেজও বটে, সেখানে কিন্তু একদম স্পষ্ট বলে দিয়েছে কারা কারা এই যে নতুন যে সিলেকশন প্রসেস হবে সেখানে কারা কারা পার্টিসিপেট করতে পারবে। সেখানে কিন্তু বলে দিয়েছে যারা ডিসেবল পার্সন আছে, তারা যাদের কথা প্যারাগ্রাফ 48-এ উল্লেখ ছিল, তারা অবশ্যই সেই সিলেকশন প্রসেসে পার্টিসিপেট করতে পারবে এবং তাদের যদি রিল্যাক্সেশন বা অন্য কোনো কনসেশনের প্রয়োজন হয় সেই সিলেকশন প্রসেসে, ধরুন ম্যাক্সিমাম বয়স ধরুন কারো 40 বছর, একটি নিয়োগ প্রক্রিয়ায় ধরুন বয়সের ঊর্ধ্বসীমা হচ্ছে 40 বছর, যদি ধরুন এই এরকম কোন ক্যান্ডিডেট যারা 16 সালে সিলেকশন প্রসেসে বসেছিল তার 40 বছরের বেশি হয়ে গেছে, তাহলে কিন্তু সে তাহলে ওই এজের ক্ষেত্রে ওই রিল্যাক্সেশনটা পাবে। বা ধরুন সেই সময় নিয়ম ছিল কাউকে 50% পেতে হবে, পরে সাবসিকুয়েন্ট যদি কোনো নিয়ম চেঞ্জ হয়ে যায় সেক্ষেত্রেও কিন্তু তারা কিছু কনসেশন পাবে, সেটাও কিন্তু প্যারাগ্রাফ নাম্বার 49-এ একদম ডিসেবল পার্সনদের জন্য উল্লেখ করে দিয়েছে। এখানে আরো একটি ক্যাটাগরি যোগ করেছে কারা কারা পার্টিসিপেট করতে পারবে, সেটা হচ্ছে যারা নন টেন্টেড ক্যান্ডিডেট, যারা সো কল নন টেন্টেড ক্যান্ডিডেট, যাদেরকে ওই টেন্টেড ক্যান্ডিডেটের মধ্যে ইনক্লুড করা হয়নি, যেখানে এসএসসি যে টেন্টেড ক্যান্ডিডেট যারা যেটা অ্যাকনলেজ করেছে সেখানে ধরুন যাদেরকে দেওয়া হয়নি তারাও কিন্তু সেক্ষেত্রে পার্টিসিপেশনের সুযোগ পাবে। আপনি সো কল্ড আনটেন্টেড বলছেন, কারণ সো কল শব্দটা কি বিচারের প্রতি রায় উল্লেখ রয়েছে? না, সেখানে একদমই যে বলা আছে যে যারা আনটেন্টেড ক্যান্ডিডেটের কথা বলছে, আমি এখানে সো কল্ড বলছি কারণ হচ্ছে যে এখানে তো চিহ্নিত করা হয়নি, কারণ এবার অনেকের মনে প্রশ্ন আসবে যে যদি আনটেন্টেড ক্যান্ডিডেটই আমরা হয়ে থাকি তাহলে কেন আমাদের চাকরিটা বাদ গেল। এখানে কিন্তু নিশ্চিতভাবে তারা সবাই যে আমি বলছি না যে সেখানে সবাই দুর্নীতি করে পেয়েছে বা কোর্টও কখনো বলেনি যে সবাই দুর্নীতি করে পেয়েছে, তাহলে এই নির্দেশ হয়তো আসতো না যে ফ্রেশ সিলেকশন প্রসেসে তাদেরকে বসতে দেওয়া হবে উইথ এজ রিল্যাক্সেশন এবং আদার বেনিফিটস গুলো দিয়ে। যেহেতু এখানে সুপ্রিম কোর্ট কনসিডার করেছে যে অনেক যোগ্য প্রার্থী আছে, সেই জন্য কিন্তু তাদের এই রিলিফটা দিয়েছেন সুপ্রিম কোর্ট। এক্ষেত্রে যারা আনটেন্টেড ক্যান্ডিডেট আছে তারাও পার্টিসিপেট করতে পারবে নেক্সট সিলেকশন প্রসেসে। 50 এবং 51 কি রয়েছে? 50-50-তে বলা হয়েছে যে এখানে যে ক্রিমিনালে আমরা যে এতদিন ধরে যে সুপ্রিম কোর্ট মামলাটা শুনলো সেটা হচ্ছে সার্ভিস সংক্রান্ত মামলা, মানে ধরুন এই যে হোল সিলেকশন প্রসেসে যাদের সার্ভিস আছে সেই সার্ভিসের যে প্রসিডিওর গুলো ফলো হয়েছে সেটা ঠিকঠাক ভাবে হয়েছে কিনা, যারা সিলেক্টেড হয়েছে তারা যোগ্য কিনা, এই বিচার্য বিষয় কিন্তু সুপ্রিম কোর্টে চলছিল। এখানে 50-তে বলা হয়েছে এই বিষয়গুলো যখন হয় সেখানে তো ক্রিমিনালিটিও ইনভলভ আছে, সেটা তো ক্রিমিনাল কোর্টে চলছে, সেই জন্য প্যারাগ্রাফ নাম্বার 50-তে কিন্তু একদম স্পষ্টভাবে বলে দিয়েছে এই যে অবজারভেশন এবং ফাইন্ডিং গুলো এই জাজমেন্টের মাধ্যমে এসছে সেটা কোনোভাবেই ক্রিমিনাল প্রসিডিওরকে ইনফ্লুয়েন্স করবে না, সেটা প্যারাগ্রাফ 50-তে বলা আছে। এবং তারপরে প্যারাগ্রাফ 50-তে তো 51-এ বলেই দিয়েছে যে ডিভিশন বেঞ্চের যে জাজমেন্টটা ছিল সেটা আপহেল্ড করছে কিছু মডিফিকেশনের সঙ্গে। এটা হচ্ছে কনক্লুশন পার্ট। এবং 52-তে বলা আছে আরেকটি নির্দেশ ছিল হাইকোর্টের যে সুপার নিউমারি পোস্ট, সুপার নিউমারি পোস্টের ক্ষেত্রে যে কোনো এখানে ইন্টেনশনের একটা বড় প্রশ্ন আছে যে সুপার নিউমারি প্রশ্নের ক্ষেত্রে সেখানে দেখা গেছে, আমরা একাধিকবার অনেক সময় এই অভিযোগ তুলেছি যে রাজ্য সরকার বা আর্টিকেল 12 অথরিটি গুলো তারা এই যারা টেন্টেড ক্যান্ডিডেট আছে তাদের বাঁচানোর জন্য উদ্যোগ গ্রহণ করেছে। তো আমাদেরও সেই রকম একটা অ্যালিগেশন ছিল যখন হাইকোর্টে মামলাগুলো পেন্ডিং ছিল, হিয়ারিং চলছিল, তখন সেই সুপার নিউমারি পোস্টের যে ক্যাবিনেট মেমোরেন্ডাম ছিল সেখানেও কিন্তু স্পষ্ট হয়েছে যে যারা ইললিগাল ক্যান্ডিডেট ছিল তাদেরকেও কিন্তু চাকরিতে বহাল রাখার কথা সেখানে বলা হয়েছে। সেই জন্য ডিভিশন বেঞ্চ একটি নির্দেশ দিয়েছিল যারা ওই ক্যাবিনেট মেমোতে অংশগ্রহণ করেছিল যখন ক্যাবিনেটের ওই ডিসিশনটা হয় তাদেরও প্রতি ইনভেস্টিগেশন হবে এবং দরকার হলে তাদের কাস্টোডিয়াল ইন্টারোগেশন হবে। সেক্ষেত্রে 52 নম্বর যে প্যারাগ্রাফ আছে সেখানে কিন্তু বলে দিচ্ছে যে সুপার নিউমারি পোস্টের ক্ষেত্রে যে নির্দেশটি ছিল সেটা কিন্তু ডিসাইড করবে সুপ্রিম কোর্টে অলরেডি একটা ম্যাটার পেন্ডিং আছে, সেই ম্যাটারটি
8/4/2025 লিস্টেড হওয়ার কথা সুপ্রিম কোর্টে। সেই দিন কিন্তু যদি ম্যাটারটি ওঠে, সেই ম্যাটারটির মাধ্যমে ওই নির্দেশটা আলটিমেটলি ডিসিশন নেওয়া হবে যে সুপার নিউমারি পোস্ট সংক্রান্ত যে নির্দেশটি ছিল সেটাতে আলটিমেটলি কি নির্দেশ দেবে সুপ্রিম কোর্ট। প্রথম থেকে যে জাজমেন্টের অংশগুলো আছে সেইখানে কিন্তু পুরো ঘটনাটা বর্ণনা করেছে যে কিভাবে এই ম্যাটারগুলো এলো, কিভাবে হিয়ারিং এর জন্য এলো, তারপরে বিভিন্ন সময় যে রিপোর্টগুলো দিয়েছে, ধরুন এসএসসি, তারপরে বোর্ড এবং আর্টিকেল 12 অথরিটি বা সিবিআই যে নির্দেশগুলো দিয়েছে বা বিভিন্ন হলফনামা আকারে যে তথ্যগুলো কোর্টের সামনে দিয়েছে সেইগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করেছে। এবং সেখানে দেখা গেছে ম্যাক্সিমাম ক্ষেত্রেই একটা অথরিটির সঙ্গে আরেকটা অথরিটির যে তথ্য, সেই তথ্যের গরমিল রয়েছে এবং সেটাই বিস্তারিতভাবে এখানে আলোচনা করা হয়েছে। এখানে একটি ইন্টারেস্টিং বিষয়, কয়েকটি ছক আছে এবং সেখানে বলেও দিয়েছিল যে এই ম্যাটারগুলো যখন হিয়ারিং এ আসে সেগুলো কি কি অ্যালিগেশন নিয়ে, যেমন ডিভিশন বেঞ্চ 17টা অ্যালিগেশনের কথা বলেছিল যে কি কি অ্যালিগেশন নিয়ে আসে, সেইগুলোর কথাও কিন্তু এখানে উল্লেখ করে দিয়েছে। পেজ নাম্বার 18-এ বলা হয়েছে ইললিগালিটিজ ইন সিলেকশন প্রসেস, মানে যে এই যে 4টে সিলেকশন প্রসেস নিয়ে যে রায়টি হয়েছে সেই রায়ে কি কি ইললিগালিটিস ছিল, কি কি অ্যালিগেশন ছিল এবং তারপরে কি কি ইললিগালিটিস পাওয়া গেছে সেই নিয়ে বিস্তারিত আলোচনা করেছে এবং সেই নিয়ে বিভিন্ন ফাইন্ডিং দেখিয়েছে। এনকোয়ারি কমিটির, বাক কমিটির বিভিন্ন রকম ফাইন্ডিংস দেখিয়েছে। তারপর সিবিআই এর রিপোর্ট, সেগুলো নিয়ে ডিল করেছে। সিবিআই বিভিন্ন সময় বিভিন্ন কি রিপোর্ট দিয়েছে। এখানে সিবিআই এর 24/1/2024 অর্ডারের পরিপ্রেক্ষিতে যে রিপোর্টটি দিয়েছিল সেখানে বলা আছে, সেখানে ইন ডিটেলস বলা আছে যে কিভাবে নীলাদ্রি দাস এবং ওই নাইসা কোম্পানির যে ডিরেক্টর ছিল কিভাবে তারা বরাত ছাড়াই এইভাবে আর একটা থার্ড পার্টি ডেটা স্ক্যানকে সেই স্ক্যানিং এর যে প্রসেসটা সেটাকে করেছে উইদাউট এনি টেন্ডার প্রসেস, সেই সম্পর্কিত কিন্তু যে রিপোর্টটি সুপ্রিম কোর্টে দিয়েছিল সেটিও কিন্তু এখানে স্পষ্ট একদম টোটো তুলে দেওয়া আছে। তারপরে আসি প্যারাগ্রাফ 23-তে। এখানে বলছে এসএসসি কি কি, প্যারাগ্রাফ 23, 24 এইগুলো কিন্তু সব কিন্তু WBSSCর কি কি অ্যাডমিট করেছে, কি কি ইলিগালিটিস হয়েছে সেই কথাগুলো বলা আছে। যেমন প্যারাগ্রাফ 20-তে 1, 2, 3, 4 করে বলা আছে যে এসএসসি কোন কোন ইলিগালিটিস গুলো স্বীকার করে নিয়েছে এবং তারপরেই প্যারাগ্রাফ 24 থেকে প্যারাগ্রাফ 25, 6 পুরো প্যারাগ্রাফ গুলোতে যে বিভিন্ন সময় যে ওরা যে মাঝে মাঝে বলছে যে আমরা পুরো লিস্ট আমরা দিয়ে দিয়েছি, সেই লিস্ট গুলো কিন্তু এখানে একদম ধরে তুলে দিয়েছে। এবং সেক্ষেত্রে কনক্লুশন পার্টে যে 26-এর পেজ নাম্বার 30-তে প্যারাগ্রাফ 26-এর একদম শেষের লাইনগুলো বলা যেতে পারে, সেখানে দেখা গেছে যে এসএসসি অ্যাডমিট করেছে 1498 জন হচ্ছে আপনার আউট অফ প্যানেল, মানে যাদের কোনো প্যানেলে নাম ছিল না, যারা ইভেন অনেকে সিলেকশন প্রসেসে পার্টিসিপেট করেনি, তারা কিন্তু অ্যাপয়েন্টমেন্ট পেয়েছে। যেমন একজনের কথা বলি, জুন দাস বলে একজন ছিল যে কিনা সিলেকশন প্রসেসেই পার্টিসিপেট করেনি, সে কিন্তু অ্যাপয়েন্টমেন্ট পেয়েছে। এক্ষেত্রে প্রথমে যখন এই মামলাগুলো আসে সেক্ষেত্রে কিন্তু এরকম 2-1টা উদাহরণ দেখা যায় এবং সেই নিয়ে কিন্তু অনেকে মামলা করে যে আউট অফ লিস্ট প্যানেল পেয়েছে, আমরা কেন পাবো না। সেক্ষেত্রে কিন্তু দেখা গেছে তখন তারা বলেছিল যে ইটস আ ইনঅ্যাডভার্টেন্ট এরর, মানে হচ্ছে ভুল করে এটা হয়ে গেছে, এখানে কোনো দুর্নীতি নেই। পরবর্তীতে দেখা গেছে পর্বত প্রমাণ দুর্নীতি আছে, সেটারই কিন্তু প্রমাণ এখানে পাওয়া গেছে। এখানে ভাবতে পারছেন 1498 জন যে কিনা সিলেকশন প্রসেসেই বসলো না, যে প্যানেলে এলো না, সে অ্যাপয়েন্টমেন্ট পেয়ে গেল। এইরকম সংখ্যা হচ্ছে এসএসসি অ্যাডমিট করেছে, এর বাইরেও আরো কতজন আছে সেটা কিন্তু কেউ জানে না। তারপরে এখানে 926 জনের কথা স্বীকার করে নিয়েছে র্যাঙ্ক জাম্পিং এর বিষয়ে, মানে যেখানে বলছে যে র্যাঙ্ক জাম্পের যারা র্যাঙ্ক জাম্প করে চাকরি পেয়েছে তাদের মধ্যে হচ্ছে 926 জন আছে। আর একটা সংখ্যা এখানে বলেছে 4091 জন যারা ওএমআর
মিসম্যাচের জন্য চাকরি পেয়েছে। মানে ধরুন 4091 জন সাদা খাতা, সকলেই ধরুন সাদা খাতা দিয়েছে বলা ভুল, একটা দুটো ফিল আপ করেছে বা সাদা খাতা জমা করেছে, এই সংখ্যাটা কিন্তু 4091। কতটা বুঝতে পারছেন? একটা সিলেকশন প্রসেসে 4091 জন শুধুমাত্র এই সাদা খাতা জমা দিয়ে তারা চাকরি পেয়ে গেছে। সেই সংখ্যাটা কিন্তু এসএসসি অ্যাডমিট করেছে, এই সংখ্যাটাই কিন্তু একদম ফাইনাল সংখ্যা নয়। যদি এটা এসএসসি বলতে পারতো যে হ্যাঁ এর বাইরে আর কোনো টেন্টেড ক্যান্ডিডেট নেই, এর বাইরে আর আমাদের জানা কোনো ক্যান্ডিডেট নেই, বা ধরুন আদার্স যে অ্যালিগেশন গুলো ছিল, যেমন ধরুন ইন্টারভিউর মার্কস ম্যানিপুলেশনের কথাও কিন্তু সিবিআই তাদের রিপোর্টে বলেছে। ইন্টারভিউ মার্কস ম্যানিপুলেশন নিয়ে কিন্তু কোনো কথা এসএসসি বলেনি। সেটা বলতে পারলে তাহলে যোগ্য অযোগ্য আলাদা হতো। যদি প্রত্যেকটি আর্টিকেল 12 অথরিটি ধরুন বোর্ড, এবং ধরুন এই যে এসএসসি বললেই তো হবে না, এসএসসি তো রেকমেন্ডেশন দিয়েছে, এবং এখানে অনেক সময় অনেক ক্ষেত্রে দেখা গেছে, অনেক ক্ষেত্রে যে এসএসসি রেকমেন্ডেশন দিয়েছে হয়তো 5টা, অ্যাপয়েন্টমেন্ট পেয়েছে 10টা। রেকমেন্ডেশন ছাড়া তো কোনো অ্যাপয়েন্টমেন্ট লেটার ইস্যু হতে পারে না, এবং রেকমেন্ডেশন করে হচ্ছে আমাদের এসএসসি, এবং অ্যাপয়েন্টমেন্ট দেয় হচ্ছে আমাদের ওয়েস্ট বেঙ্গল সেকেন্ডারি বোর্ড। সেখানে কিন্তু ওয়েস্ট বেঙ্গল সেকেন্ডারি বোর্ডের যে তথ্য এবং এসএসসির যে তথ্য, তাতে কিন্তু বিরাট গরমিল দেখা গেছে। যদি সেই তথ্যগুলো মিটে যেত এবং প্রত্যেকটা অথরিটি এসে যদি বলতো হ্যাঁ এটাই আলটিমেট টেন্টেড ক্যান্ডিডেট, এর বাইরে আর কোনো টেন্টেড ক্যান্ডিডেট নেই, সবাই যোগ্য, তাহলে বোধহয় সেগ্রিগেশনটা সম্ভব হতো এবং যারা যোগ্য ক্যান্ডিডেট তাদের চাকরি আজকে এভাবে হারাতে হতো। এখানে একদম প্যারাগ্রাফ 26 এর একদম লাস্টেই কিন্তু উল্লেখ করে দিয়েছে টোটাল টেন্টেড সংখ্যাটা এসএসসি কতটা অ্যাকনলেজ করেছে। এক্ষেত্রে 6276 জন ইললিগাল অ্যাপয়েন্টমেন্টস কিন্তু এসএসসি অ্যাকসেপ্ট করে নিয়েছে, অ্যাকনলেজ করে নিয়েছে যে এই সংখ্যাটা আছে, কিন্তু তার বাইরে যে আর কেউ নেই এটা কিন্তু এসএসসি স্বীকার করেনি। অনেক ক্ষেত্রে দেখা গেছে যখন ডিভিশন বেঞ্চে যখন হিয়ারিং চলছিল, তখন ডিভিশন বেঞ্চে যে যিনি জজ সাহেব ছিলেন তিনি কিন্তু বারবার এসএসসি কে সুযোগ দিয়েছিল, এসএসসি কিন্তু সেই সুযোগের সদ্ব্যবহার করেনি। এসএসসি প্রথমে একটা সংখ্যা নিয়ে এসেছিল, পরবর্তীতে যখন আমরা আরো দুটো সংখ্যা দিই তখন বলছে না এটা আমাদের মিস হয়ে গেছে, আমরা এই দুটো আমরা দেখে এই দুটো আমাদের ভুল হয়েছে, এই দুটো আমরা যোগ করে নিচ্ছি। এইরকম ভাবে কিন্তু এসএসসি সব সময়ের ক্ষেত্রে সে তথ্য লুকানোর চেষ্টা করেছে এবং কভার আপ করার চেষ্টা করেছে। ওএমআর শিটটা কিভাবে ফিজিক্যাল ওএমআর শিটটা ডিস্ট্রয় করেছে সেই সম্পর্কে প্যারাগ্রাফ 28 বলা আছে যে ইনিশিয়ালি কিন্তু এসএসসি স্বীকার করেছিল যখন ফার্স্ট রাউন্ড লিটিগেশন হয় এই এসএসসি মামলা নিয়ে, অচিন্ত কুমার ভার্সেস লক্ষ্মী টুঙ্গা যে মামলাটি ছিল, সেখানে কিন্তু একটি এসএসসি একটি কিন্তু এফিডেভিট দিয়েছিল, এটা হলফনামা দিয়েছিল সুপ্রিম কোর্টের কাছেই। সেখানে কিন্তু বলেছিল এই যে ওএমআর শিটগুলো ডিস্ট্রয় হয়েছে, এই ডিস্ট্রয় করার আগে আমরা একটি মিরর ইমেজ তৈরি করে রেখেছি যেটা জেনুইনিটি প্রমাণ করে। কিন্তু পরবর্তীতে যখন মামলা এগোয় তখন কিন্তু সেটা তারা আর স্বীকার করেনি। পরবর্তীতে তারা বলেছে এটা সিবিআই এর দেওয়া ওএমআর, এই ওএমআর এর আমরা সত্যতাও বলছি না আবার মিথ্যাও বলছি না। মানে তারা একটা ধরি মাছ না ছুঁই পানি একটা এরকম স্ট্যান্ড নিয়েছিল। তারা যদি বলতো যে হ্যাঁ এটাই আমাদের ওএমআর, এটাই জেনুইন ওএমআর, বিং রেকমেন্ডিং অথরিটি আমরাই বলছি এটা জেনুইন, তাহলে কিন্তু আজকে এই সেগ্রিগেশনটা সম্ভব হতো। কিন্তু সেই স্ট্যান্ড কখনোই এসএসসি কোনো কোর্টের সামনেই নেয়নি এবং এই অভিযোগও অনেকবার উঠেছে। বিভিন্ন সময় এসএসসি তাদের স্ট্যান্ড পরিবর্তন করেছে কোর্ট বুঝে। এক্ষেত্রে একটি রুলস তারা দেখিয়েছিল যে তারা এই যে প্রিজার্ভেশন মানে ওএমআর শিটটা যে প্রিজার্ভ করে রাখতে হবে, সেই প্রিজার্ভেশনের তারা সেটাকে এভাবে কভার আপ করার চেষ্টা করেছিল যে আমরা রুল 21 এখানে দেখানো হয়েছিল যে 2016 সালের যে সিলেকশন প্রসেস আছে তার যে রুল আছে সেখানে কিন্তু 21 নম্বর যে রুলটি ছিল সেটা দেখানোর চেষ্টা করেছিল যে 1 বছরের বেশি আমরা হার্ড কপি আমরা প্রিজার্ভ করতে বাধ্য নই।
এক্ষেত্রেও কিন্তু এসএসসির যে কোঅপারেশন সেটা কিন্তু কোর্ট খুঁজে পায়নি, এবং সেক্ষেত্রেই কিন্তু উল্লেখ করেছে বারবার যে ওই পোর্শনগুলোতে বারবার যে ওএমআর গুলো রুল 21 দেখিয়েছে এবং সেখানে মিসপ্লেস হয়েছে, সেগুলো আমরা ডিস্ট্রয় করে দিয়েছি, কিন্তু তারা যে মিরর কপি বা ধরুন সার্ভার কপি তারা কিন্তু সেটা প্রিজার্ভ করেনি এবং সেটা কখনো তারা স্বীকার করেনি। প্যারাগ্রাফ নাম্বার 33 তে ক্লিয়ারলি বলেছে যে SSC did not retain the mirror or scan copy of OMR sheets in their electronic record while allowing the NISA to keep them. নাইসা যখন তাদের থেকে ওই কপিটা নিয়ে যায় তখন কিন্তু এখানে বলছে যে এসএসসি কিন্তু তাদের কাছে কোনো কপি রাখেনি এবং সেটা প্রিজার্ভ করেনি, কোনো নিজেদের কাছে সেটা প্রিজার্ভ করেনি, এটাও কিন্তু ক্লিয়ারলি বলেছে। যে অ্যাপয়েন্টমেন্ট লেটার ইস্যু হয়েছিল বোর্ডের দ্বারা তার একটি সংখ্যা কিন্তু এখানে দিয়েছে, যে ধরুন যে কোনো, যেটা একটু আগেই বলছিলাম যে এসএসসি হচ্ছে রেকমেন্ডিং অথরিটি, বোর্ড হচ্ছে অ্যাপয়েন্টিং অথরিটি। যে কোনো সিলেকশন প্রসেসে যে পরীক্ষার পদ্ধতি থাকে সেই পদ্ধতি কমপ্লিট হয়ে যাওয়ার পরে একটি লিস্ট বেরোয়, সেই লিস্ট অনুযায়ী ইন্টারভিউতে কল হয়, ইন্টারভিউ লিস্ট অনুযায়ী যখন ইন্টারভিউতে কল হয় ইন্টারভিউ মার্কস দিয়ে একটি ফাইনাল মেরিট লিস্ট তৈরি হয়, তারপরে একটি প্যানেল, একটি ওয়েটিং লিস্ট তৈরি হয় এসএসসির ক্ষেত্রে। এবার তারপরে ধরুন যারা প্যানেলে থাকে তাদেরকে রেকমেন্ডেশন দেয় এসএসসি, এবং রেকমেন্ডেশন লেটার অনুযায়ী যে বোর্ড থাকে সে কিন্তু সেই অ্যাপয়েন্টমেন্ট লেটার ইস্যু করে ক্যান্ডিডেটদের হাতে এবং ক্যান্ডিডেটরা সেই অ্যাপয়েন্টমেন্ট লেটার নিয়ে কনসার্ন স্কুলগুলোতে জয়েন করে। এই হচ্ছে সিলেকশন প্রসেসের যে নিয়মাবলী বা ধরুন পদ্ধতি বলতে পারেন। এক্ষেত্রে আশ্চর্যজনকভাবে যে অ্যাপয়েন্টিং অথরিটি কোনো রেকমেন্ডেশন লেটার ছাড়াই তার অ্যাপয়েন্টমেন্ট লেটার ইস্যু হয়ে গেল, সেই কথাই প্যারাগ্রাফ নাম্বার 33 তে বলেছে এবং সেখানে একটি ছক করে বলে দিয়েছে যে কতজন এক্সেস অ্যাপয়েন্টমেন্ট পেয়েছে। ক্লাস 9 অ্যাসিস্ট্যান্ট টিচার ক্লাস 9 এর ক্ষেত্রে সেখানে এসএসসি রেকমেন্ডেশন লেটার ইস্যু করেছিল 11,425 জনের, কিন্তু অ্যাপয়েন্টমেন্ট লেটার ইস্যু হয়েছে 12,946 জনের, মানে 1,071 জনের এক্সেস অ্যাপয়েন্টমেন্ট লেটার ইস্যু হয়েছে রেকমেন্ডেশন লেটার ছাড়াই। সেম কিন্তু 11-12 হয়েছে। 11-12 এর ক্ষেত্রে 199টা এক্সেস অ্যাপয়েন্টমেন্ট লেটার ইস্যু হয়েছে, গ্রুপ সি এর ক্ষেত্রে 412টা এবং গ্রুপ ডি এর ক্ষেত্রে 669টা এক্সেস অ্যাপয়েন্টমেন্ট লেটার, মানে এতজন এক্সেস অ্যাপয়েন্টমেন্ট লেটার পেয়েছে কোনো রেকমেন্ডেশন লেটার ছাড়াই। মানে সিলেকশন প্রসেসের যে নিয়মাবলী কোনো জায়গাতেই কোনো নিয়ম ফলো করা হয়নি এবং পুরোটাই ইললিগালিটিস এর মাধ্যমে এবং নিজেদের সুযোগ সুবিধা অনুযায়ী সেটা করতেই তারা এই পদ্ধতি অবলম্বন করেছে। এবং এখানে কিন্তু প্যারাগ্রাফ 42 এ in spite of factual background and the credible evidence indicating illegalities, SSC initially did not try and cover up the lapses and illegalities. এক্ষেত্রে বলছে যে এই এত কিছু ব্যাকগ্রাউন্ডে যেখানে থাকা সত্ত্বেও যেগুলো ইন্ডিকেশন করছে ইললিগালিটিস, এসএসসি কিন্তু ওদের সেটাকে কভার আপ করার চেষ্টা করেছে এবং ওই ইললিগালিটিস গুলোকে এবং তাদের ওই ল্যাপসেস যে ভুল ত্রুটিগুলো ছিল এবং যে দুর্নীতিগুলো ছিল সেগুলো কিন্তু কভার আপ করার চেষ্টা করেছে। এবং তারপরেতেই বলছে the cover up itself has made the verification and ascertainment of more difficult or rather impossible given the scale of camouflage and dressing up done at each stage. এই ক্ষেত্রেই বলছে সব থেকে যেটা অন্তরায় হয়ে দাঁড়ালো সেটা হচ্ছে এসএসসির এই যে কভার আপ করার চেষ্টাটা, সেক্ষেত্রেই কিন্তু এই যে কতজন ক্লামাফেজ করে এসছে এবং ড্রেসিং আপ করে প্রত্যেকটি স্টেজে অ্যাপয়েন্টমেন্ট পেয়েছে বা ধরুন অ্যাপয়েন্টমেন্ট পদ্ধতির দিকে গেছে, সেটা কিন্তু ডিফিকাল্ট হয়ে গেছে একমাত্র এই এসএসসির যে কভার আপ করার যে প্রক্রিয়া সেই জন্যই। এটা কিন্তু ক্লিয়ারলি একদম জাজমেন্টে মেনশন করে দেওয়া আছে। এবং তারপরেই বলেছে we are convinced that the entire selection process was initially compromised due to illegalities involved.
মানে এক্ষেত্রে বলছে যে সুপ্রিম কোর্ট যথেষ্টভাবে কনভিন্সড হয়েছে যে ইন্টার সিলেকশন প্রসেস ইন্টেনশনালি মানে হচ্ছে ইচ্ছাকৃতভাবে কম্প্রোমাইজ করা হয়েছে এই ইললিগালিটিস গুলো করার ক্ষেত্রে। তারপরেই কিন্তু এই যে কনক্লুশনে এসছেন সেটা কিন্তু এই কারণেই তারা যথেষ্টভাবে তাদের কাছে গ্রাউন্ড ছিল এবং তারা এটাকে পুরোভাবে দেখেছেন এবং কনভিন্সড হয়েছে যে এই ইললিগালিটিস করার জন্যই এসএসসি কভার আপ করার চেষ্টা করেছে। এসএসসি পুরো ইললিগালিটিস গুলোর থেকে যথেষ্ট স্বচ্ছভাবে স্ট্যান্ড নেয়নি, সেটাই কিন্তু বারবার এই জাজমেন্টের মাধ্যমে উঠে এসছে।